ইভিনিং সবাইকে। আমার নাম উদ্দালক দাস। আমার লেখাগুলো যেগুলোর মাধ্যমে অনুপম বাবু, রেশমি ম্যাম, বিপাশাদের সঙ্গে আলাপ, সেইটা আমার যে প্রোফাইলটা আছে ফেসবুকে, তার নাম হচ্ছে উদ্দালক পাবলো। তা এই লেখালেখির সূত্রে, ঘোরার সূত্রে ওনাদের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার সুযোগ হয়। তো তখন থেকে আমাদের যোগাযোগটা বাড়তে থাকে। আমার ভালো লেগেছিল যে উনি কমার্শিয়াল ট্যুরিজমের অংশে থেকেও হি অলওয়েজ হ্যাড দিস ডিজায়ার টু নো মোর অ্যাবাউট হাউ সুন্দরবন ওয়ার্কস, কীভাবে টোটাল যে ব্যাপারটা সুন্দরবনের, বেশিটাই তো আমাদের কাছে রহস্যাবৃত লাগে, আমাদের কাছে তথ্যটাও কম থাকে, বাইরের জগৎ থেকে সেখানে ঢুকে পুরোটা দেখা জানার সুযোগও কম থাকে। তা সেই সূত্রে আমার জানাটাও যেহেতু সেইভাবে হয়েছিল, তারপর থেকে আমাদের যোগাযোগটা আরও দৃঢ় হয়। তারপরে উনি বলেন, আজকে আসতে পেরে খুবই ভালো লাগছে। ট্যুরিজম ধরা যাক একটা অ্যাসপেক্ট, এছাড়া লাইভলিহুড বা জীবিকা, সেটা একটা বড় অ্যাসপেক্ট। সুন্দরবনের বহু মানুষ জঙ্গলের সাথে, জলের সাথে যুক্ত জীবিকার সূত্রে। কিন্তু অনেক সময় আমরা যেটা ভাবি যে সুন্দরবন মানেই লোকে মাছ কাঁকড়া ধরে, তা কিন্তু ঠিক না। গ্রামগুলোর যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে দেখা যাবে যে 10 জনে হয়তো 2 জন কি 3 জন জঙ্গলে যায়, 7 জন কিন্তু যায় না। সুন্দরবন সম্পর্কে অনেকগুলো স্টিরিওটাইপ বা ধারণা আছে। তো যেমন আরেকটাই বাঘ সংক্রান্ত, বাঘের কথাটা হলো যে সুন্দরবনে বাঘ ম্যানিটার। তো এটা নিয়ে মানে বিভিন্ন আলোচনা আছে, এক্সপার্টরা তাদের বিভিন্ন মত রাখেন। এবার আমার যেটা মনে হয়েছে যে স্থানীয়দের সাথে কথা বলে বা আমরা যেটুকু ঘোরার সুবাদে জানতে পেরেছি, তাতে ম্যানিটার বলতে যেটা কোয়ালিফাই করে, যে প্যারামিটারগুলো থাকলে হয়, সেটা কিন্তু সুন্দরবনে অধিকাংশ বাঘের ক্ষেত্রে অ্যাপ্লাই করে না। আর বাকি আমাদের 58টা টাইগার রিজার্ভ গোটা দেশে, বাকি 57টা টাইগার রিজার্ভের বাঘ যেরকম স্বভাবে নিভৃতচারী, একটু মানুষের থেকে তফাতে থাকতে চায়, ওখানেও তাই। কিন্তু ওখানে যেটা হয় যে মানুষের সাথে অভ্যস্ততাটা বেশি এবং মানুষ তার খুব কাছে পৌঁছে যায়, যেখান থেকে তার আক্রমণ করা বা সংঘাত, ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট যেটাকে আমরা বলি, টাইগার হিউম্যান কনফ্লিক্ট হোক, ক্রকোডাইল হিউম্যান কনফ্লিক্ট হোক, শার্ক হিউম্যান কনফ্লিক্ট হোক, যেগুলো হয়, বাঘ, কুমির, কামট, এই 3টে প্রাণীর সাথে মানুষের যে সংঘাত ঘটে ওখানে, তো বাঘের ক্ষেত্রে এটা আমার মনে হয়েছে যে কিছুটা বাঘকে একটা বদনাম দেয়া হয়। অবশ্যই বাঘ অ্যাগ্রেসিভ, ওখানে অন্য কোনো জঙ্গলের বাঘের সাথেই তুলনা হয় না। আপনারা নিশ্চয়ই অন্যান্য জঙ্গলেও বাঘ দেখেছেন বা নিশ্চয়ই জানেন। তো এখানকার ইকোসিস্টেমটাই আলাদা। বাঘের জন্য এটা খুব স্বাভাবিক হ্যাবিট্যাট না, অস্বাভাবিক হ্যাবিট্যাট বলা যায়। জোয়ার ভাটা দিনে 2বার করে খেলে যাওয়া, 24 ঘন্টায় 2টো জোয়ার, 2টো ভাটা, তার মধ্যেই জলমগ্ন অবস্থাতে খাল পেরোনো, শুলো, নিউম্যাটোফোর্স, যে শেকড়গুলো বেরিয়ে থাকে গাছের, তারপরে বিভিন্ন কাঁটা থাকে জঙ্গলে। যারা নামে হাঁটে তারা প্রত্যেকেই, মানে আপনারা খেয়াল করে দেখবেন যে হাত পায়ে বিভিন্ন জায়গায় কাঁটা ছড়া, কাঁটা ফুটে গেছে। এই ল্যান্ডস্কেপটা মানুষের জন্য হসপিটেবল না, বাঘের জন্য তো নয়। কিন্তু সেখানে বাঘ এসে থেকে গেল এবং টিকেও গেল, সেইটা আমার কাছে খুব সারপ্রাইজিং লাগলো। এবং টিকে গেল বলতে এখনও তার কনজারভেশন যে প্রোগ্রামের আন্ডারে গোটা ভারতে বাকি বাঘেদের মতোই সুন্দরবনের বাঘও বহাল তবিয়েতে আছে। লাস্ট কাউন্টে আমরা দেখেছি যে 101টা বাঘ। সুন্দরবনের টোটাল বাঘের যে জঙ্গল আছে, 2টো অংশ আছে, একটা আমরা এসটিআর বা সুন্দরবন টাইগার রিজার্ভ বলি, মাতলা নদীর পূব দিকটা সেই অংশটা পড়ে, আর পশ্চিম দিকটা হচ্ছে ডিভিশনাল ফরেস্ট, সাউথ 24 ফরেস্ট ডিভিশন। ওটাকে লোকাল ভাষায় বেঙ্গলের জঙ্গল বলে, আর মূল যে বাঘ ভূমিটা তাকে আমরা মানে স্থানীয়ভাবে তাকে টাইগারের জঙ্গল বলা হয়। এই টোটালটাই ফরেস্টের
ম্যানেজমেন্টের কারণে বিভিন্ন অংশ ভাগ করা আছে। ধরা যাক স্যাংচুরি অংশ আছে, এছাড়া বাফার অংশ আছে, কোর অংশ আছে। এবার ঘুরতে ঘুরতে আমি জানি না কতজনের এরকম অভিজ্ঞতা হয়েছে, আমি যখন প্রথম এত কিছু জানতাম না, আমি যখন ঘুরতাম বাঘের জঙ্গল দেখিয়ে বলতো ওটা কিন্তু কোর এরিয়া, বাঘের জঙ্গল। এবার সেটা টেকনিক্যালি কিন্তু ঠিক না। কোর এরিয়া একটা টোটাল যে জঙ্গলের এরিয়াটা আছে তার একটা পোর্শন, মানে ফিগার ওয়াইজ যদি আমরা দেখি, মানে টোটাল 9,000+ কিলোমিটার নিয়ে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ। এবার তার মধ্যে 4,285 কিলোমিটার এসটিআর অংশ পড়ে, মূল যে টাইগার ল্যান্ডটা, আর মাতলা নদীর পশ্চিম দিকের অংশটা পড়ে সাউথ ডিভিশন, সেটার আয়তনও প্রায় 1,700 বর্গ কিলোমিটারের মতো। এছাড়া 2,000 কিলোমিটার উপরে জল, টোটাল ম্যাপটা যদি আমরা দেখি সেই অংশটা আছে। এবার লাইভলিহুড বা জীবিকার জন্য যে অংশগুলো ছাড়া থাকে সেই অংশটা বাফার জোনের মধ্যে পড়ে। বাফার জোনের এরিয়াটা 885 বর্গ কিলোমিটারের মতো। এবার এই সংখ্যাগুলো খুব কনফিউজিং এবং এগুলো মানে একবার শুনে সবই মাথায় গুলিয়ে, আমারও যেত। আমার টোটাল ম্যাপটাই মানে যতবার ঘুরতাম এক এক দিকে, আমি ডিরেকশানে যখন প্রথম যাচ্ছি, সেইখান থেকে আমি দেখলাম যে তাহলে এই জায়গাটা আয়ত্ত করতে গেলে কি করা যায়। তখন এই ম্যাপ চর্চাটা করতে লাগলাম খুব রিগারাসলি, এবং সেই থেকে মানে টোটাল সুন্দরবনের ম্যাপটা কোন দিকে কোন অংশটা। আমরা যখন সজনেখালি ঢুকছি, সজনেখালির এরিয়া হচ্ছে 362 স্কোয়ার কিলোমিটার মতো। সজনেখালি স্যাংচুয়ারি পরে হচ্ছে সজনেখালি রেঞ্জের মধ্যে যে অংশটা আমরা ঘুরি, যে জায়গাগুলো সবাই আমরা জানি, সুদর্ণখালি, দোবাকি, সজনেখালি ইত্যাদি, সেগুলো ছাড়াও একটা অংশ আছে সজনেখালি রেঞ্জের মধ্যে। এইভাবে ভাগগুলো জানলে মানে সুন্দরবনের ক্ষেত্রে আমার মনে হয় ইজি হয়। মানে একদম বেসিক যে ভাগটা থাকে হচ্ছে কম্পার্টমেন্টের, জঙ্গলের অনেকগুলো কম্পার্টমেন্ট নিয়ে একটা ফরেস্ট ব্লক হয়, অনেকগুলো ব্লক নিয়ে একটা রেঞ্জ হয়, আর অনেকগুলো রেঞ্জ নিয়ে একটা ডিভিশন। তো এইভাবে পড়তে পড়তে আমি তারপরে ফরেস্টের ম্যানেজমেন্টের হিস্ট্রিটা, সেইটার আমার যেহেতু ইতিহাসও ভাল লাগে, আগ্রহটা জন্মালো। তখন দেখলাম যে কিভাবে সেখানে যে অংশটাকে আমরা আবাদ আর বাদা হিসেবে ভাগ করি, জঙ্গলটাকে আমরা বাদা বলি স্থানীয় এতেই, আর গ্রামের অংশটাকে আবাদ বলা হয়। তো এই আবাদ অঞ্চলটির উৎপত্তি কখন না, এই 1793-এ যখন আমাদের কর্নওয়ালিসের আমলে পার্মানেন্ট সেটেলমেন্ট হলো, তার আগে থেকেই সুন্দরবনের টোটাল জায়গাটায় লট ভিত্তিক ভাগ করে জমিদারদের কাছে দেয়া হলো এবং আবাদ হাসিল হলো জঙ্গল কেটে। 1785 সালে টিলম্যান হেঙ্কেল নামে এক সাহেব, যার নামে হিঙ্গলগঞ্জ বলে জায়গাটা, সেই হেঙ্কেল সাহেবের নামে, তিনি প্রথমেই 1875-এ লটগুলো দিতে থাকলেন। তো সেই সূত্রে সেখানে আবাদপত্তন হলো এবং মানুষ এসে থাকতে লাগলেন। বিভিন্ন স্টেজে হিস্ট্রির অংশটা আমার খুব ইন্টারেস্টিং লাগে সুন্দরবনের ক্ষেত্রে। মানে সেই মৌর্য যুগের আমল থেকে, তারপরে মধ্যযুগে হিন্দুইজম ইসলামের একটা টানাপোড়েন, সেখান থেকে যে সিনক্রেটিক একটা যে বিশ্বাসধারা জঙ্গলের, যেখানে হিন্দু এবং মুসলিম এলিমেন্টস মিলে তাদের যে বিশ্বাসধারা, সেইটার চর্চা করতে লাগলাম। এই করতে করতে তখন দেখা হলো কাদের সাথে না, বাঘের গুণিনদের সাথে। আমি সায়েন্স ওরিয়েন্টেড, তো ন্যাচারালি প্রথমে যখন শুনলাম যে বাঘকে মন্ত্র দিয়ে আটকে রাখা, বাঘকে দূরে সরিয়ে দেয়া, তো স্বাভাবিকভাবে এটা আমার কাছে খুব গ্রহণযোগ্য লাগেনি, তখন বয়সটা কম ছিল। তারপরে আমি যখন তাদের সাথে আরও দেখা হওয়া, কথা বলার সুযোগ পেলাম, কি পদ্ধতিতে তারা কাজটা করে, কি বিশ্বাস থেকে তারা করে, তো তখন সেটা দেখলাম যে একটা যৌথ বিশ্বাসধারা থেকে সেই মন্ত্র ইত্যাদির আগমন। জঙ্গলের বাকি সমস্ত জঙ্গলের মতোই জঙ্গলকে মানে ফরেস্ট মাদার বা মাতৃরূপে পুজোর সেই প্রচলন থেকে
আস্তে আস্তে দুটো ধারারই কিছু কিছু এলিমেন্টস নিয়ে এই বনবিবি, শাহ জঙ্গলি, দুঃখে, দক্ষিণ রায়, টোটাল যে সুন্দরবনের বিশ্বাসধারার প্যান্থিয়নে যা যা আছে তাদের সম্পর্কে জানতে লাগলাম। আমার যেটা মনে হয়েছে যে মন্ত্রের বিষয়টা এই বাঘের যারা বাউলে ইত্যাদি, যে আমরা আরজান সর্দারের লেখাতেও দেখতে পাই, শিবশঙ্কর মিত্রের বইয়ে, এদের কথা চিরকালই শোনা যায়। তো অ্যাকচুয়ালি যেটা হয় আমার নিজের মনে হয়েছে এরা খুব ভালো ফরেস্টটা স্টাডি করতে পারে, বুঝতে পারে, মানে কোন সময় কি হচ্ছে, কোন সময় নামা যাবে, কোন সময় নামা যাবে না, কোন সময় এগোনো উচিত, কোন সময়, অনেক সময় খুব সরু জলের মধ্যে দিয়ে যেতে হয়। তো কিছু টেল সাইন্স থাকে, সেই সাইনগুলো যিনি রিড করতে পারেন, এবার যে কোনো জঙ্গলই মানুষ যতটা সময় দেয় সেখানে তার অভিজ্ঞতাটা আরও পুষ্ট হয়, এবং সেখান থেকে কখন এগোনো উচিত, কখন পেছনো উচিত, কখন নামা যাবে যাবে না, এই ধারণাগুলো তৈরি হতে থাকে। সেইটা সামহাও সুন্দরবনের মানুষের কাছে একটা দৃঢ় বিশ্বাসের মতো হয়ে গেছে। কারণ জঙ্গলে যখন মানুষকে নামতে হয় বা মাটিতে পা দিয়ে কাজ করতে হয়, এমনি অফিসিয়ালি সেটা অ্যালাউড না। মানে টোটাল জঙ্গল নির্ভর জীবিকা যতগুলো আছে, কিন্তু এমন এমন কাজ থাকে যেগুলোতে নামতে হয়, বা এমন এমন সিচুয়েশনস হয়, মানুষের বিভিন্ন রকম বিষয় থাকে। সামান্য কিছু বোট লাইসেন্স সার্টিফিকেট, আর তার উপর নির্ভর করে একাধিক পরিবার উত্তর থেকে দক্ষিণ, তো সবার কাছে তো বিএলসি থাকে না, তখন আনঅথরাইজড এন্ট্রি হয়। এবার সাংঘাতিক দারিদ্র অনেক জায়গাতে, অনেকগুলো পিছিয়ে পড়া ব্লক গোটা দেশের, কিন্তু সুন্দরবনের মধ্যে সোশিও ইকোনমিক যে প্যারামিটারগুলো দিয়ে আমরা ব্লকগুলোকে করি, তো সেখানে তখন কিন্তু মানে ভয় থেকে একটা ভয়হীনতাও তৈরি হয়। আমার ফার্স্ট প্রশ্ন অনেক সময় থাকতো যে এক একটা জঙ্গলে বাঘের আনাগোনাটা বেশি থাকে, তো সেই জায়গাগুলোতে যারা নামেন, কাজ করেন, তাদের সঙ্গে কথার সূত্রে বহু সময় আমি তাদেরকে জিজ্ঞেস করেছি বা করি। তো আমি দেখি যে তারা সেই ভয়টা জয় করেন ভয়হীনতা থেকে, যে আমি আজকে কাজটা করে ফিরলে এই উপার্জনটা নিয়ে এটাতে কিন্তু আমার পরিবার চলবে, তো স্বাভাবিকভাবে সেই অংশটা আছে। এবার এইটা একটা দিক, ট্যুরিজম একটা দিক, আর আরেকটা দিক কিন্তু ফরেস্ট ম্যানেজমেন্টটা, যেটা আমরা অনেক সময় বেড়াতে গেলে দেখার বা জানার সুযোগ হয় না। এবং সাধারণভাবে আপনি যদি স্থানীয়দের সাথে কথা বলেন, তাতে অনেক সময় মনে হয় যে ফরেস্ট ডিপার্টমেন্টের কড়াকড়ি বেশি, বা ফরেস্ট ডিপার্টমেন্ট খুব বেশ শক্ত হাতে সবটা করে, বা অনেক সময় ইনহিউম্যান হয়, রাইট? কিন্তু সেটা না, আমি পরবর্তী সময় দেখেছি, মানে আমি নিজেও যেহেতু গভর্নমেন্ট সার্ভিসে, এবার এই কাজগুলো তো বিভিন্ন বাধ্যকতা থাকে, এবং তার মধ্যে নানা রকম রেস্ট্রিকশনস, সীমাবদ্ধতা, তার ভেতরে টোটাল ম্যানেজমেন্টটা মানে চালাতে হয়। বাঘের ম্যানেজমেন্ট, ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, টোটাল জঙ্গল ভূমিটাকে ঠিক রাখা, জলটাকে ঠিক রাখা, তো সেইটা সহজ হয় না, এবং একসাথে তো সবাইকে খুশি করা যায় না। সুন্দরবনের ক্ষেত্রে প্রায়োরিটি হচ্ছে কনজারভেশন, তো সেখানে কিন্তু লাইভলিহুড, জীবিকা বা ট্যুরিজম, পর্যটন কিন্তু মুখ্য না, রিসার্চও মুখ্য না। মানে সুন্দরবন এমন একটা বাঘের জঙ্গল যেখানে বাঘের রিসার্চটা খুব সীমিতভাবে করা সম্ভব হয়েছে, এবং টোটাল বাঘ নিয়ে এই ধরুন রিসেন্টলি 2023-এ প্রজেক্ট টাইগারের 50 বছর হয়েছে। এবার প্রত্যেক বছর আমরা দেখি যে যখন টাইগার এস্টিমেশন এক্সারসাইজে বাঘের কাউন্ট রিলিজ করা হয়, তখন বাঘের সংখ্যা বাড়ছে ইত্যাদি, সবাই আমরা খুশি হই, ওয়াইল্ড লাইফ যারা ভালোবাসি। কিন্তু মানে তার চ্যালেঞ্জেসগুলো একাধিক, কারণ ওই জল বা জঙ্গল থেকে কিন্তু মানে মানুষেরও একটা তাদের জীবিকার সংস্থান, আবার যাদের জন্য সবটা, বাঘ না থাকলে জঙ্গলটা থাকবে না, এটা একদম ক্লিয়ার।
সুন্দরবনের জঙ্গলে বাঘ যদি না থাকে ওই জঙ্গলটা মেনটেন করা সম্ভব হবে না। তো গত মানে 70s থেকে যখন সুন্দরবন টাইগার রিজার্ভ প্রথম 9টা টাইগার রিজার্ভের একটি ছিল, তা বাঘের ম্যানেজমেন্টের একদম প্রথম ধাপেই কিন্তু সুন্দরবনকে রেকগনাইজ করা হয় যে খুব ইউনিক একটা ল্যান্ডস্কেপ। মানে এখানে বাঘের চরিত্র, বাঘের অবস্থান সবটাই ভিন্ন। এমন একটা জঙ্গল যেটা আইসোলেটেড, যেটার সঙ্গে অন্য কোনো বাঘের জঙ্গলের করিডোর নেই, তার যাতায়াতের সুযোগ নেই, তার বংশবৃদ্ধি প্রজননের ক্ষেত্রে যতটা ছড়ানো যায় তাতে হেলদি হয়, সেটা সুন্দরবনের ক্ষেত্রে সম্ভব না। তারপরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আগে ছিল, এখন গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ ইত্যাদির জন্য প্রত্যেক বছরই আমরা দেখছি বঙ্গোপসাগরে সারা বছর জলের স্তর বাড়ছে, জলের সারফেস টেম্পারেচার বাড়ছে, ঝড়গুলো আরও বাড়ছে প্রত্যেক বছর, নানা অসময়ে হচ্ছে। এখন শীতকালেও ঝড় হচ্ছে, বর্ষাতেও হচ্ছে, গরমেও হচ্ছে। সেরকম যে পরিস্থিতিটা, তার মধ্যে জঙ্গলটাও খুব রেজিলিয়েন্ট, হার্ডি, টিকে গেছে। আর সুন্দরবনের বাঘও তাই। আমার ফার্স্ট যেটা মনে হয় যে খুব হার্ডি বাঘ, অন্য জঙ্গলের থেকে এখানে তার শিকার ধরাটা অনেক শক্ত। এত তার যে মুভমেন্ট করতে হয় সেইটাতে তার চেহারাটাও অভিযোজিত হয়েছে। মেনল্যান্ডের বাঘের থেকে আমাদের বাঘের সাইজটা ছোট, কিন্তু মাস্কিউলার বেশি, অ্যাজিলিটি বেশি, ক্ষিপ্রতা বেশি, বলা যেতে পারে অ্যাগ্রেসিভও বেশি। এবং এক একটা অংশে বাঘ এক এক রকম, তার সামান্যই আমরা দেখার সুযোগ পাই। বেশিটা জঙ্গলই কিন্তু বন্ধ, যেটা খোলা না, ঘোরার জন্য খোলা না। এবার যেটুকু বাকি অংশগুলো আমি দেখার সুযোগ পেয়েছি বা পাই, সেখান থেকে আমার জঙ্গলগুলো এবং এক একটা অংশের বাঘের চরিত্র মানে বৈশিষ্ট্য আছে। সবটাই এক, কিন্তু তার ভেতরে এক এক রকম। মানে দক্ষিণের দিকে সাগর লাগোয়া বাঘ, তার একটা নেচার আছে। একদম উত্তরের দিকে যেখানে স্যালিনিটি কম, নুন কম, গাছপালা আরও স্বাস্থ্যবান, সেখানে ওয়াইল্ড লাইফও স্বাস্থ্যবান বেশি, সেখানে আবার বাঘের নেচার একরকম। মূল যেখানটা আমরা ঘুরি সজনেখালি, মধ্য সুন্দরবন, সেই মধ্য সুন্দরবনের বাঘও মানে তার বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যায়। এইগুলো চর্চা করতে করতে আস্তে আস্তে বাড়তে থাকে, সেইভাবে বাঘের চর্চাটা বাড়ে। এবারে বাঘ তো দেখা যায় সামান্য সময়ের জন্য এবং সববার দেখাও যায় না। আর যেটুকু দেখা যায় বেশি সজনেখালিতে। সজনেখালি ছাড়া বাইরের অংশগুলোতে ঘুরে বাঘ দেখতে পাওয়াটা খুবই মানে কপালের ব্যাপার থাকে। ঠিক সময় তুমি ঠিক জায়গায় যদি থাকতে পারো তাহলে দেখতে পাবে, সামনে পড়ে যাবে। তো সেখান থেকে আমার বাকি যে বিভিন্ন লাইফ ফর্মস, 300-র ওপর গাছের প্রজাতি, 1500-এর ওপরে লাইফ ফর্মস, মানে শুধু ম্যামল তো না, ম্যামলস, রেপটাইলস, অ্যামফিবিয়ানস, বা কাঁকড়া বা ক্রাস্টেশিয়ান, চরের যে লাইফ, এইগুলোতে আগ্রহ ধীরে ধীরে বাড়তে লাগলো। অবশ্যই মানে বাঘটাকে আমরা ধরি একদম মানে কনজারভেশনের মডেলে একদম শীর্ষস্থানে, কারণ বাঘ তার নিজের জায়গায় ঠিক থাকলে টোটাল জঙ্গল এবং বাকি প্রাণীরাও ঠিক থাকবে। বাঘ নিয়ে অনেক রকম মিসকনসেপশন বা জঙ্গল নিয়ে মিসকনসেপশন থাকে, যে খাবার সমস্যার জন্য বাঘ পেরোয়, এটা একদমই কিন্তু ঠিক কথা না। গোটা জঙ্গলে ফরেস্ট ডিপার্টমেন্ট বা স্থানীয়দের সঙ্গে যে কোনো আলোচনায় যদি কখনো করেন, দেখবেন তারা প্রত্যেকেই বলছেন যে গোটা জঙ্গলেই প্রচুর পরিমাণে বাঘের যে এখানে মূল যে দুটো খাদ্য, হরিণ আর শুয়োর, বেশিরভাগ জায়গাতেই মানে যথেষ্ট মজুদ। যখনই বাঘ গ্রামে চলে আসে তখন দেখবেন নিউজ রিপোর্টে, টিভিতে, কাগজে মানে কথায় কথায় বলে দেওয়া হয় যে খাবারের অভাবে চলে আসছে। তা কিন্তু ঠিক না, বিভিন্ন কারণে বাঘ পেরোয়। একটা প্রথম কথা হচ্ছে যে বাঘের প্রজননের সময়টা শীতকাল, মানে আশ্বিন মাস থেকে বাংলা মতে
ওই সময় থেকে বাঘের মেটিং এবং তার টোটাল মুভমেন্টটা বাড়তে থাকে এবং এটা চলে গোটা শীত জুড়ে। বাঘের বাকি বেড়াল প্রজাতির মতো আমরা জানি যে ছেলে বাঘ, যাকে সুন্দরবনে বাঘা বলা হয়, সেই বাঘা কিন্তু বাচ্চাদের মেরে দেয়। মা বাঘিনী অনেক সময় বাচ্চাদের নিয়ে গ্রামের দিকে চলে আসা, এটা একটা কারণ থাকে। মিটিংয়ের সময় টোটাল বাঘের জঙ্গলে বাঘের মুভমেন্টটা একটা অস্থিরতা কাজ করে। দুটো মেল নিজেদের মধ্যে মারামারি করে একজন যে দুর্বল সে পালিয়ে আসছে সেরম হয়, কখনো দুটো মেলের মারামারি হচ্ছে, ফিমেল নিজে পালিয়ে এসছে, বহু ঘটনা হয়। তারপরে এখন তো বাঘের জঙ্গলটা এরিয়াটা তো একই আছে, এদিকে বাঘ সংখ্যায় বাড়ছে, তাহলে এক্সট্রা জায়গাটা তো নেই, তাহলে বাঘগুলো যাবে কোথায়? বাঘের কাউন্টটা যখন থেকে বাঘের কাউন্ট সুন্দরবনে করা হয় 60-এর ঘরে ছিল, 70-এর ঘরে হলো, এবার বাড়তে বাড়তে আজকে সেটা 101-এ দাঁড়িয়েছে, কিন্তু বাঘের জঙ্গল কিন্তু একই রয়ে গেছে। এবার বাঘের যে নিয়ম, যখন তার মাকে ছাড়ার বয়স হয়, বাঘ বা বাঘিনী যাই হোক, সেই সময় সে তখন নিজের জায়গা ছেড়ে নতুন তার নিজের টেরিটরি বা এলাকা বানানোর জন্য মায়ের জায়গা থেকে আলাদা হয়ে যায়। এবার সেটা করতে গিয়ে বহু সময়ই অ্যাডোলেসেন্ট বাঘ, অল্প বয়সী বাঘ, সেই বাঘগুলো যখন জায়গা তৈরি করতে গিয়ে বহু সময় গ্রামের দিকে চলে আসে, সেরকম ঘটে। এবার এই টোটাল বাঘের ব্যাপারটার আমার নিজের চোখে, আমি জানি না, এটা আপনাদের আমি জিজ্ঞেস করতে চাই, বাঘ নিয়ে কথা হলে একটা বড় অংশ মানুষের কিন্তু আগ্রহ থাকে বাঘ মানুষ সেই সংঘাত নিয়ে, জঙ্গলে বাঘ মানুষ ধরে। কিন্তু এটা ছাড়াও বাঘের কিন্তু অনেকগুলো দিক আছে যেগুলো সুন্দরবনের ক্ষেত্রে খুবই ইন্টারেস্টিং। তো এইটা বোধহয় আমাদের দেখাটা, মানে ওটার সাথেই কিন্তু এই বাঘকে ম্যানিটার ভাবা, বিভিন্ন রকম তকমা দেয়, এটার লিঙ্কটা। এবার এইটা যদি আমরা একটু বদলাতে পারি, সেখানে ফোকাসটা হবে কিন্তু বাঘের বিজ্ঞানের ওপরে। জঙ্গলে বাঘ মানুষ ধরেছে, সেটা আপনি যদি ইউটিউব দেখেন, মানে ওই কন্টেন্টের ম্যাক্সিমাম আগ্রহ মানুষের বেশি থাকে। আমি যখন লিখি বাঘের, আমার টোটাল বাঘের সারা শরীর নিয়ে তার বিভিন্ন যে ফিচার্স, ধরুন হাত, নখ, ল্যাজ, গা, বাঘের ডোরা, বাঘের যে স্ট্রাইপস, বাঘের যে সেন্সেসগুলো, কোনটা জোরালো কোনটা দুর্বল ইত্যাদি। এবার এইগুলোতে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের ম্যাক্সিমাম সবাই জঙ্গলে বাঘ মানুষের সংঘাতের গল্পটা শুনতে চান, বা সেটা অবশ্যই একটা দিক, কিন্তু সেটা তো একমাত্র দিক না। এবার বাঘের অংশটা অনেকগুলো দিক আছে। ট্যুরিজমের নৌকো থেকে আমরা ঘুরছি, আমরা বাঘ দেখতে চাই, আমরা বোটম্যান, গাইড সবাইকে বাঘ দেখাও করতে থাকি। আবার যদি আমরা তারই পাশে একটা কাঁকড়ার নৌকো যাচ্ছে, তাকে জিজ্ঞেস করলে, বাঘের নাম উচ্চারণ করলে সে অন্যদিকে তাকাচ্ছে। দুটো আলাদা জগৎ, বা সেটাও কিন্তু বাঘেরই জগৎ সুন্দরবনে, সেইটা জানতে হবে। আবার আপনি যদি ক্যাম্পগুলোতে যারা ফিল্ডে, বাঘের অ্যাকচুয়াল যে শক্ত কাজটা, ফিল্ডের কাজটা রিস্কি, ডেঞ্জারাস এবং খুবই পরিশ্রম সাপেক্ষ, সেই কাজটা যারা করেন তাদের সঙ্গে কথা বললে দেখা যাবে আরেকটা ভার্সন উঠে আসছে, তাদের কোন জায়গাগুলো তাদের সুবিধে অসুবিধে। এবার বাঘের বিষয়টা সুন্দরবনে জানতে গেলে 3টে অংশকে জানাটা কম্প্রিহেন্সিভ হয়, এইটা আমার নিজের মনে হয়েছে। এছাড়া আছে দৈনিক যারা কাজে যায়, তাদের অনেকের কাছেই কিন্তু ফরেস্টে ঢোকার বৈধ অনুমতিপত্র থাকে না। কেন ওদের কথাটা বলছি, কারণ ওই লাইফটা খুবই রিস্কি। আপনার মানে দৈনিক যারা কাজ করে, নিত্যমারা বলা হয় তাদের, নিত্যমারা, নিত্যমারি ইত্যাদি, পাশহীন বিনা পাশি চলাচলে ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু কোনো দায়িত্ব নেয় না। সেখানে যদি জঙ্গলে কোনো রকম কিছু দুর্ঘটনা ঘটে, সুন্দরবনে সেটাকে অ্যাক্সিডেন্ট বলা হয়, জঙ্গলে বাঘের আক্রমণের ক্ষেত্রে বলা হয়, সেই খবরটুকু কিন্তু তারা ফিরে এসে গ্রামে কাউকে জানাতে পারেন না, কারণ জানালে পুলিশ কেস ইত্যাদি হবে,
এবং তার হয়রানিটা আরও ভয়ঙ্কর হবে। মানে আমি এরকম নিত্যমারাদের দেখেছি যে বলছে যে চোখের জলটা চেপে রাখতে হয়। আমার বাড়ির বা পাড়া প্রতিবেশী কেউ থাকে যদি বাঘের কবলে পড়েছে এবং তাকে ফিরিয়ে আনা যায় না, যখন পারমিট থাকে তার একটা প্রসিডিয়ার আছে, ক্যাম্পে এসে অফিসে এসে জানাতে হয়, সেখান থেকে তখন রেস্কিউ করার টিম যায়, কোনো সময় পাওয়া যায় বডি, কোনো সময় পাওয়া যায় না, বা অনেক সময় হয় যে বাকিরা আহত অবস্থায় আক্রান্ত ব্যক্তিকে ফিরিয়ে নিয়ে আসতে পারছে, তখন কিন্তু যদি পারমিট থাকে তার ট্রিটমেন্ট, চিকিৎসা ইত্যাদি এগুলো সহজে অ্যারেঞ্জ করা যায়। কিন্তু যাদের সেটা থাকে না, একটা বড় অংশ তাদের গল্পগুলো সুন্দরবনে কিন্তু কখনো বলা হয় না, যেটা আমরা ট্যুরিজম জোনে গিয়ে ওই থাকার জায়গাগুলোতে থেকে ওখান থেকে ঘাটে এসে বোটে উঠে সাফারি করলে কিন্তু পুরোটা জানা হয় না। আমার মনে হয়েছে বাঘ জানতে গেলে ফার্স্ট আগে গ্রামটা জানতে হবে। গ্রামের মানুষ, তাদের মাধ্যমে টোটাল যে জানাটা বৃদ্ধি পায় সেটা আরও সার্বিক হয়, আরও রাউন্ডেড হয়, নাহলে কিন্তু খুবই খাপছাড়া ভিন্ন ভিন্ন হয়ে যায়। এইগুলো মনে হয়। হ্যাঁ, সেইটাতে একটা চেঞ্জ দরকার, যেটা দাদারা অনেক দিন ধরে বলছেন, চেষ্টা করছেন। হ্যাঁ হ্যাঁ, মানে ইলিশ উৎসব কেন? বাঘের জঙ্গলে তো একটা ইলিশও ধরা হয় না। চিংড়ি উৎসব হতো, কাঁকড়া উৎসব হতো, বোঝা যেত। সুন্দরবনে বিভিন্ন রকম চিংড়ি পাওয়া যায়, কাঁকড়ার বিভিন্ন পদ হয়, সেগুলো মেনুতে থাকলে সেটা অনেক বেশি অথেন্টিক। শহরের যে খাবারটা এখানে খাচ্ছি ওটাই ওখানে গিয়ে খাওয়ার আলাদা করে, তো সেটা আমার সুন্দরবন এক্সপিরিয়েন্সটা সমৃদ্ধ করছে। মানে বলা হয় ৬২টা মতো গ্রাম আছে সুন্দরবনের মানে জঙ্গল লাগোয়া, ফরেস্ট ফ্রিঞ্জ ভিলেজ যেগুলো আমরা বলি, যেগুলোতে বাঘ পেরোনো সব থেকে বেশি হয়। এবার তার মধ্যে ২১টা গ্রামে বাঘ পেরোনোর প্রবলেমটা সব থেকে বেশি। ব্লক অনুযায়ী যদি দেখা যায়, একদম উত্তরে হিঙ্গলগঞ্জ ব্লক, সেখানে কালীতলা, শামশেরনগর, একদম ছোট্ট এইটুকুনি জঙ্গল আর গ্রামের ডিভিশনের মধ্যে জায়গাটা, সেখানে এককালে সব থেকে বেশি বাঘ পেরোতো, আজকে একটা বাঘও পেরোয় না। মানুষের মধ্যে কনজারভেশন মেসেজটা এমনভাবে দেয়া গেছে যে জালটাকে মেনটেন করা, নষ্ট না করা, সেইটা একটা হয়েছে। এইটা একটা অংশ। এছাড়া ধরুন সাতজেলিয়ার একটা অংশ পড়ে সজনেখালির একদম উত্তর ভাগে, সড়কখালি, হয়তো অনেকেই গেছেন। এই সড়কখালি লাস্টে, ওটা হচ্ছে ট্যুরিজম রুটের রাস পয়েন্টটা, ওইখানে একাধিক গ্রাম আছে, জেমসপুর, অ্যানপুর, রজতজুবিলি, পাথরপাড়া, এই অংশগুলো আরেকটা যেখানে বাঘ পেরোতো বেশি। মরিচঝাপির জঙ্গলের উল্টো দিকে কুমিরমারি, ছোট মোল্লাখালি, সাতজেলিয়ার কিছুটা, এখানেও কম বেশি পেরোতো। আর সাউথ ডিভিশনে কুলতলির অংশটা, কুলতলিতে গত কয়েক বছর ধরে প্রত্যেক শীতে দেখা গেছিল, তো গত বছর কিন্তু একটা বাঘও স্ট্রেইং হয়নি গত শীতে, যেটা নিয়ে আগে বলছিলাম বিভিন্ন কারণে স্ট্রেইং হয়। তার মধ্যে অধিকাংশ কারণগুলো কিন্তু মানুষেরই তৈরি করা। জাল কেটে, জাল তুলে যদি ভেতরে মানুষ প্রবেশ করে, তখন স্বাভাবিকভাবেই বাঘ যখন রাত্রিবেলা তার পেরিয়ে আসাটা ইজি হচ্ছে। শীতকালে এমন এমন জায়গা আছে, মানে গ্রামের দিকে খুব ঘন জঙ্গল, উল্টো দিকে বাঘের জঙ্গল। দুটো জঙ্গলে কোনটা মানুষের দিকের জঙ্গল, কোনটা বাঘের জঙ্গল বোঝা সম্ভব হয় না, মানুষই বুঝতে পারবে না।
কুয়াশা পড়ে গোটা শীতকাল, ফেব্রুয়ারি মাস অবধি। এবার গভীর রাত্রে বাঘ যখন ফাঁকা জায়গা দেখে পেরিয়ে চলে আসে, সে নিজের অজান্তে অনেক সময় গ্রামের দিকে চলে আসে, যার ফলে আজকাল দেখা যায় যে যে বাঘগুলো পেরোয়, 80s 90s প্যাটার্ন ছিল যে আহত বাঘ, অসুস্থ বাঘ বেশি পেরিয়ে আসতো, বয়স্ক বাঘ। এখন প্যাটার্নটা উল্টো, এখন দেখা যাচ্ছে যে সুস্থ বাঘ, অল্প বয়সী বাঘ, তারা পেরোচ্ছে বেশি, চলে আসছে। এবং আগে দেখা যেত কার মাংস খাওয়ার ক্যানাইন দাঁত ভাঙা, কার চোখে সমস্যা, কার স্পাইনাল প্রবলেম, মেন যে প্রবলেমগুলো দেখা যেত আগে যে বাঘগুলোকে গ্রাম থেকে রেস্কিউ করা হতো, গত কয়েক বছরে কিন্তু ট্রেন্ডটা বদলে গেছে। এবং সেখান থেকে দেখা যাচ্ছে বাঘগুলো দিব্যি সুস্থ, ভালো চেহারার, এবং কোনো রকম এক্সটার্নাল ইনজুরি, শারীরিক কোনো আঘাত কিছু চোখে পড়ছে না। তাহলে সেইগুলো অন্যান্য কারণে আসছে। এবার মাঝে মধ্যেই আমি দেখি যে রিপোর্টগুলো যে যেমন পারে লিখে দেয়, জঙ্গলে খাদ্যের অভাব ইত্যাদি, সেটা কিন্তু ঠিক না। আমি জঙ্গলের অনেকটা অংশ ঘোরার সুযোগ হয়েছে, এবং প্রত্যেকটা জায়গাতেই প্রে বেস মানে যে ইন্ডিকেটরগুলো আমরা দেখতে পাই সেইগুলো যথেষ্ট। এবং এই ফেন্সিং ম্যানেজমেন্টটাতে যুক্ত থাকেন ফরেস্টের ফিল্ড স্টাফ, ফ্রন্টলাইনে যারা কাজ করেন, তারা রাউন্ড দ্য ক্লক তাদের ডিউটি থাকে, পোস্ট বা ডেজিগনেশন অনুযায়ী জালের মেনটেনেন্সটা ঠিক করে হচ্ছে কিনা সেইটা তারা করতে থাকেন। এছাড়া যেমন কুলতলিতে আছে টাইগার টিম, তারা যখন ওখানেও গ্রাম জঙ্গল একদম গায়ে গায়ে, 26 কিলোমিটারের ওই ইন্টারফেসটা, তো সেখানে বাঘ নিজের অজান্তেই পেরিয়ে চলে আসে বহু সময়। এছাড়া জাল কাটার একটা প্রবলেম থাকে, তো সেখানে ওই টাইগার টিম আছে কুলতলির, 30 জনের ওপর মেম্বার, পুরো টোটাল অংশটা তারা যখনই বাঘ পেরোয়, বাঘ স্ট্রেইং হয়, যাকে বলা হয় টাইগার স্ট্রেইং ঘটে, তখন তারা বাঘটাকে ফরেস্ট ডিপার্টমেন্ট অফিসিয়ালদের সাথে রেস্কিউ করার চেষ্টা করেন, এবং করা হয় সেইভাবে। সেটাও খুব ফ্যাসিনেটিং, মানে টোটাল বাঘের ম্যানেজমেন্টের এই অংশটা আমাকে খুবই আকৃষ্ট করে। আমার কিছু কিছু বার স্ট্রেইংয়ের সময় ফিল্ডে থাকার সুযোগ হয়েছে। আগে তো অত কড়াকড়ি ছিল না, এখন অনেক নিয়মবদ্ধ পুরো ব্যাপারটা, সেই অভিজ্ঞতাটা সাংঘাতিক। গ্রামের লোক অধিকাংশ মানুষকে আমি যখন জিজ্ঞেস করি, তারা বলেন যে আমি বাঘ দেখতে চাই না। জঙ্গলে যারা যান, যে যত কম দেখা যায় তত ভালো। আমি একটা ছেলেকে চিনতাম, সে জঙ্গলে মাছ ধরতে গেলেই সেই নৌকোর সামনে বাঘ পড়তো, তাকে কেউ নেবে না। সে তখন বলছে যে আমাকে কেউ নিতে চায় না এই কারণে। আবার এরকম এরকম লোকও আছে, তারা সারা জীবন কাজ করেছে, কখনো বাঘের সামনে পড়ে, সেরকমও হয়। সব থেকে বেশি বাঘ দেখেন আমাদের গাইডরা, বোটম্যানরা, যেহেতু সারা বছর জঙ্গলে দেয়। মানে ফরেস্ট টাইমটা ভাইটাল, যতটা সময় আমরা জঙ্গলে থাকতে পারবো, যে জায়গাগুলোতে বাঘ চট করে দেখা যায় না, সেখানে বাঘ দেখার একটাই উপায়, বারবার বারবার যাওয়া। যেতে যেতে বহু সময় হয় যে বাঘের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। এই গত শীতে হয়েছে, মানে জাস্ট বাঘ পেরিয়ে গেছে, অনির্বাণদা ছিলেন সেইবার আমার সাথে। না এখনো পায়ের ছাপটা দেখে তো বোঝা যায় বাঘ কতক্ষণ আগে গেছে, কি ব্যাপার, কোনটা একটা জোয়ার আগে, তারপরে কোনটা এক্ষুনি, বিভিন্ন পদ্ধতি আছে, তো দেখে বোঝা গেছে আমরা খালে ঢুকছি আর বাঘ তখন উঠে গেছে। সেরকম হয়েছে, এই গত ডিসেম্বরেও হয়েছে একবার, খুব কাছ থেকে দেখা যায়নি, কারণ সজনেখালির বাঘগুলো মানুষকে দেখে ছোট থেকে অভ্যস্ত। তারা যখন নৌকো দেখে, বোট দেখে, তারা তাকিয়ে দেখে। অন্য অংশের বাঘ কিন্তু ওই সময়টা দেয় না, মানে অ্যাকচুয়াল জঙ্গলের বাঘ যেরম হয়, বাকি অংশে কিন্তু সেই ব্যাপারটা বেশি। তারা মানুষ কম দেখে, মানুষকে এড়িয়ে চলতে চায়। তো এইটা একটা সজনেখালির বাঘের সঙ্গে সুন্দরবনের বাকি বাঘেদের একটা বেশ বড় তফাৎ আমার চোখে পড়ে।
অন্য জায়গায় বাঘ দেখাটা শক্ত হওয়ার মূল কারণ হচ্ছে বাঘ সেখানে আপনাকে দেখার সুযোগটা বেশি দিতে চায় না। বসিরহাট রেঞ্জ, সাউথ ডিভিশনে, বনি ক্যাম্প, কলস ইত্যাদি সব জায়গাতেই বাঘ আছে। বাঘের জঙ্গল মানে একদম উত্তর থেকে দক্ষিণ, হ্যাঁ ডেনসিটি কম বেশি আছে, বাঘের ঘনত্ব কম বেশি আছে, কিন্তু বাঘ সব জঙ্গলেই আছে। কোনো জঙ্গল এরকম বাঘের জঙ্গল বলা যায় না যে না ওখানটা সেফ। আমি যখন জঙ্গলজীবীদের সাথে প্রথম আমার সুযোগ হয়ে যাওয়ার, স্বাভাবিকভাবেই তখন মানে বাঘ সংখ্যাও কম ছিল, বাঘ দেখাও যেত কম, আর দেখার পদ্ধতিগুলো আমাদের জানা ছিল না। তখন আমি তো স্বাভাবিকভাবেই আমার প্রথম বাঘ যখন ওদের সাথে দেখি তখন আমি বুঝলাম ব্যাপারটা কি, কেন ওরা মানে এমন এমন সময় খুব হঠাৎ কাছে সাক্ষাৎ হয়ে গেল, সেখানে কিন্তু আপনার রেসপন্স টাইমটা কম। ছোট ছোট খাল, খাঁড়ি, নালা, নাসি, ঝোড়া, বিভিন্ন অংশে বিভিন্ন নাম তার সেই জলগুলোর, সেগুলো এক একটাতে ঢোকার পরে সাথে সাথে কিন্তু বেরোনো যায় না, পাড় একদম গায়ে, কোনো রকম আত্মরক্ষার কোনো আলাদা কিচ্ছু নেই, জাস্ট নৌকোতে মানে জেলে নৌকোতে কয়েকটা লাঠি থাকে মাত্র, এছাড়া আর কিচ্ছু থাকে না কোনো রকম। মানে যখন এই পাশগুলো দেয়া হয় খুব রিগারাসলি চেক করা হয়, আগে এক মানে লাঠি ছাড়া আর দেয়া হয় হচ্ছে একটা দা ব্যবহার করতে দেয়া হয়। দা কেন না, যখন আগে, এখন নৌকোতেই ম্যাক্সিমাম রান্না হয়, আগে ছিল যে জঙ্গলে নেমে কাঠ কেটে রান্না হতো। দেখা গেল যে কাজের সময় বাঘ আক্রমণ করছে না, সারাদিন পর বিকেলে যখন নৌকোটাকে খালের মুখে রেখে একজন কি দুজন কাঠ কাটতে গেল এই জঙ্গল থেকে, মানে নৌকো থেকে 10 পা 20 পা দূরে, সেখানে আক্রমণ ঘটে যাচ্ছে। সেখান থেকে ধীরে ধীরে জঙ্গলে নামাটা ফরেস্ট ডিপার্টমেন্ট ডিসকারেজ করতে লাগলো জঙ্গলজীবীদের। তা নৌকোতেই এখন রান্না হয়, তা কাঠ কাটার জন্য একটা বড় অংশ সংঘাত আগে ঘটতো, যেটা আজকে হয় না। আর জঙ্গলে পায়ে নেমে কাজ যেগুলো করে মানুষ, যেগুলোতে অ্যাক্সিডেন্ট বেশি হয়, সেগুলো কিন্তু বৈধ না, মানে আইনত ফরেস্ট ডিপার্টমেন্ট সেগুলো অ্যালাউ করে না। সেইগুলোতে কিন্তু অ্যাক্সিডেন্ট বেশি হয়, নৌকোতে বাঘ লাফিয়ে পড়াটা কিন্তু কম হয়। এবার অনেক সময় কি হয় যে আইনের সমস্যা এড়াবার জন্য যারা জঙ্গলজীবী আছেন, আমি তাদেরকেও কোনোভাবে অফেন্ড করছি না বা হার্ট করতে, তারা অনেকেই আমার বন্ধু এবং আমার জঙ্গলের শিক্ষকও, আমি জঙ্গলে অনেক কিছু তাদের কাছ থেকে জেনেছি। এবার তারা সবসময় কিন্তু যখন অ্যাক্সিডেন্ট ঘটে তারা পুরো সত্যি কথাটা বলে না। কোন জঙ্গলে কাজ, পারমিটটা দুটো অংশ আছে, দেখা যাচ্ছে যে ডিভিশনাল ফরেস্টের পারমিট সে চলে গেছে এসটিআর অংশে, সেই দায়িত্বটা কিন্তু ডিপার্টমেন্ট নেয় না। তো তখন তারা কিন্তু জায়গার লোকেশনটা বদলে বলল যে না আমি অন্য জায়গায় করেছি, কিন্তু সেখানে দেখা যাচ্ছে কোনো রকম যখন কনফ্লিক্ট হয় তার তো কিছু মার্কস থাকে, বাঘের পায়ের ছাপ, রক্ত ইত্যাদি, সেরকম কিছু দেখা যাচ্ছে না, সেটা হয়। নেমে কাজ করার কথা না, এখন কাঁকড়ার এই বিদেশের মার্কেটটা এত বড় হওয়ার ফলে, আন্তর্জাতিক দামের ফলে আজকে জঙ্গল থেকে এত কাঁকড়া ধরা হচ্ছে, সেটা সব কাঁকড়া ধরার নিয়ম বলা আছে, নৌকো থেকে দোন ফেলে একটা সুতোয় চারা বেঁধে ফেলে ধরার কথা, কিন্তু লোকে জঙ্গলে নেমে জাল পাচ্ছে, কাঁকড়া ধরার বেড়ি বসাচ্ছে, গর্ত থেকে খুঁড়ে বার করছে। যে আদিবাসীদের কথা বললাম তারা কিন্তু পায়ে হেঁটে গর্ত থেকে খুঁড়ে বার করে। এবং টাইডের ব্যাপারটাও খুব জানার ব্যাপার, মানে কিছু কাজ হয় লো টাইডে, এই নেমে শিক থেকে কাঁকড়া খুঁচিয়ে বার করা। আমাদের ঘোড়াটা হয় কিন্তু মরানি বা মরা কোটাল যাকে বলা হয় ওই সময়টায়। মরা কোটালটা কোন সময়টা, এই মানে ষষ্ঠী থেকে শুরু করে ওদিকে ত্রয়োদশী অবধি, এই সময়টা ঘোরার জন্য ভালো, আবার মাছ কাঁকড়া ধরার জন্য কিন্তু ভালো না। এই সময় আপনি সুন্দরবনের বাজারগুলোতে গেলে কিন্তু মাছের জোগানটা কম, ফ্রেশ কাঁকড়া কম, এই সময় মাছ কাঁকড়াটা কম হয়। মাছ কাঁকড়াটা হয় যখন ভরা কোটালটা স্টার্ট করে। এইগুলো সব ঘুরতে ঘুরতে আমার জানাটা বাড়তে লাগলো।
এবং দেখলাম পুরো ব্যাপারটাতে বাঘ ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাঘের মুভমেন্ট, বাঘের চলাফেরা, বাঘের সময়, গরমকালটা জঙ্গলে যারা যান তাদের কথায় বাঘের মুভমেন্টটা একটু কম থাকে। আবার পুজোর পর থেকে বসন্তকাল ওই টাইমটা অবধি ম্যাক্সিমাম জঙ্গলে যত অ্যাক্সিডেন্টস হয় শীতকালে বেশি হয়, গ্রামে পেরোনো শীতকালে বেশি হয়। তো এই সিজনস, টাইডস, জোয়ার ভাটা, এগুলো প্রত্যেকটা ভীষণভাবেই সুন্দরবনের জঙ্গল বা বাঘের ব্যাপারটার সাথে যুক্ত। সেইগুলো একটু যাতে মানে আমাদের ঘোরার সময় এগুলো তো বলার কেউ থাকে না, আমিও জানতাম না, আমি তারপরেই ঘুরতে ঘুরতে জানতে জানতে ব্যাপারটা হয়েছে। এবং যারা ঘোরান তাদের ওপরে একটা বড় দায়িত্ব। গাইড যারা আছেন, গাইড বোট, মানে একটা না একটা কোথাও একটা ডিভাইড হয়ে যাচ্ছে যেটা কাম্য না। মানে তারা একই গ্রামের, আজকে তারা ট্যুরিজমে এসছেন, তাদের জীবন যাত্রাটা আজকে অনেকটা সিকিওর, তাদেরকে জলে জঙ্গলে নেমে কাজ করতে হচ্ছে না, লাইফ কোনো থ্রেট হচ্ছে না। কিন্তু আবার পাশের পাড়াটাতে তাদেরই তার সাথে বেড়ে ওঠা যে মানুষগুলো জঙ্গল ছাড়তে পারেনি, এবার কোথাও একটা দুটো পক্ষের মধ্যে গ্যাপ হয়ে যাচ্ছে। এরা ভাবছে যে ওরা জঙ্গল থেকে প্রচুর আয় করছে, রিস্ক নিয়ে করছে, বাঘের পেটে যাচ্ছে। এরা ভাবছে যে এরা শহরের মানুষদের নিয়ে সুন্দরবন কি দেখাচ্ছে, কতটুকু দেখাচ্ছে। ওরা তো আমাদের কথা ভাবে না, আমাদের যে জলে জঙ্গলে বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয় সেটা কতটুকু সুন্দরবন বেড়াতে এসে আমরা জানতে, মানে আপনারা জানতে পাচ্ছেন। আমি এরম বলতে শুনেছি যারা বেড়াতে এসছেন। সবারই তো আগ্রহ থাকে, এবারে যারা বাঘ থেকে দূরে থাকতে চায় তাদের কাছে বাঘের কথা বললে স্বাভাবিকভাবেই তখন এই কথাগুলো ওঠে, একটা গ্যাপ বা ডিভাইড হয়ে যায়। বিএলসি পারমিটটা নিয়ে একটা খুব বড় প্রবলেম আছে। এই যে পারমিট, লোক যতজন জঙ্গলে যায় সেই অনুপাতে কিন্তু পারমিট সংখ্যা কম। এই আনঅথরাইজড এন্ট্রিটা যত বাড়বে তত বেশি জঙ্গলে কনফ্লিক্টটা বাড়বে। এবার সেটা কমানোর উপায় হচ্ছে মানুষকে জঙ্গলমুখী না করে গ্রামমুখী, গ্রাম বেস। এবার গ্রাম বেস আপনি কি করবেন, সুন্দরবনের তো ফসল মানে জমি তো বাকি আমাদের দক্ষিণবঙ্গের জমির মতো না, তিনটে ফসল কি একটা ফসলই ভালো করে হয় না। একবার সে যখন ইনান্ডেটেড হয়ে যায়, জলমগ্ন হয়ে যায়, সেই জল নামতে টাইম নেয়, এবং জল নামার পরে মাটি তার উর্বরতা ফিরে পেতে আরও বহুদিন তার সময় লেগে যায়। তো সেই ক্ষেত্রে ইচ্ছা না থাকলেও তাদেরকে যেতে হয়। আর অন্য অপশানটা কি, আমরা দেখতে পাচ্ছি একটা মাস এক্সোডাস ঘটছে বাঘের জঙ্গল লাগোয়া জায়গাগুলোতে, মানে জঙ্গলের রেস্ট্রিকশন বাড়ার ফলে বাঘের হ্যাবিট্যাটকে নির্বিঘ্নে রাখার জন্য সেগুলো খুবই ভালো, আজকের দিনে কেউ সেটা আমরা অপোজ করব না। এলএকে আর PABLO একসাথেই আছে, ওর মধ্যে সুন্দরবনের কয়েকশো লেখা আজ অবধি আছে, বাঘ নিয়েই কয়েকশো আছে। আর এছাড়া জল নিয়ে এক একটা জল এক একটা নাম, মানে 50 কিলোমিটারে 6টা-7টা নাম একটা জলের। জঙ্গল নিয়ে আছে, জীবিকা, বিভিন্ন অংশ। আমি চেষ্টা করি সবটা কভার করতে। কারোর ইচ্ছে থাকলে ওখানে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, বা মানে যোগাযোগও সেইভাবে হয়ে যাবে। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো লাগলো।